আগের সরকারের বিরুদ্ধে বারংবার আপনারা আদালত অবমাননার মামলা করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা দেখলাম যে এবারে যখন 30শে জুন পর্যন্ত হকার উচ্ছেদের স্টে অর্ডার ছিল, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, এরকম একটা স্টে অর্ডার দেওয়া ছিল, কিন্তু তা সত্ত্বেও পার্ক সার্কাস স্টেশনে আমরা দেখলাম যে 30শে জুনের আগেই বিচার ব্যবস্থা শ্রেণী নিরপেক্ষ নয়। বিচার ব্যবস্থা একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। গরিব মানুষকে মারবার জন্য বিজেপির ষড়যন্ত্র পূর্ণ করবার জন্য সেখানে তারা তাদের মতন মেকানিজম সাজিয়ে বহু ক্ষেত্রে জুডিশিয়ারিকেও ব্যবহার করে নিতে পারে, সম্ভাবনা আছে। আইনের শাসন তাহলে কি হলো প্রতিষ্ঠা এখানে বিজেপির হাতে আইনের শাসন? তারা তো বারবার বলছে। তাহলে আইনের শাসন আর রামরাজ্যের মধ্যে ফারাকটা কোথায় থাকবে? এই যে উচ্ছেদ, কেন উচ্ছেদ? প্রচুর কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশন হলে প্রচুর টাকা আসবে, টাকা এলে কাটমানি আসবে, কাটমানি হলো টাকা অনেকের আসবে, কাটমানি যদি নাও থাকে তাহলেও টাকা রোল করবে। গরিব মানুষ মরলো কিছু যায় আসে না। আপনার রাষ্ট্রের মেরুদণ্ডটা কোথায়? এই রাষ্ট্র চলবে কিভাবে? ভাই ভাই, এটা মডেল না খাতা। আর কত ফটোগ্রাফি করবি? চুপ কর, সামনে মাধ্যমিক, নোট জোগাড় করে পড়তে হবে। কবে পড়বি ভাই? গ্যালারি তো নোটের লাইব্রেরি আর স্টোরেজে পিডিএফ এর ছড়াছড়ি। ধুর, কোনটা পড়বো কোনটা ছাড়বো কিছুই তো বুঝতে পারছি না। আরে তাহলে মৌলিক লাইব্রেরির বই পড়। ওদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বইগুলোতে পাবি সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ ও বড় প্রশ্ন একেবারে উত্তর সহ। কমন পাবো তো? টপারদের জিজ্ঞেস কর। সম্রাট এক্সক্লুসিভ সাজেশন মাধ্যমিক, ভালো রেজাল্টের পাসওয়ার্ড। স্যার, এই যে ইউসিসি বিল বিধানসভায় পাস হয়েছে, এটা নিয়ে বিভিন্ন রকমের রাজনৈতিক তরজা চলছে এবং সাধারণ মানুষকেও একটা ভুল বিভ্রান্তি তাদের মনে বোঝানো হচ্ছে বিজেপির তরফ থেকে। বিভিন্ন নেতারা তারা বলছে এই ইউসিসি বিলে কি সত্যি কোনো মানুষের সুবিধা রয়েছে বা কারোর কোনো সমস্যা হবে? প্রথমত আমাকে একটা কথা বলুন, ইউসিসি মানে কি? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোড মানে গোটা দেশে একটাই সিভিল কোড হবে। গোটা দেশে কি একটাই সিভিল কোড এই মুহূর্তে? মাল্টিপল সিভিল কোড হয়ে যাচ্ছে। একটাই সিভিল কোড আছে, কোড অফ সিভিল প্রসিজিয়ার, সেটা সারা দেশেই প্রযোজ্য। স্টেট অ্যামেন্ডমেন্টস আছে। এর বাইরে যেগুলি আছে, যেটা পার্সোনাল ল, সেখানে ম্যারেজ, অ্যাডপশন, মেনটেনেন্স, সাকসেশন, ইনহেরিটেন্স, এগুলো সবই পার্সোনাল ল দ্বারা নিয়ন্ত্রিত হয়। ফলে উই হ্যাভ এ পার্সোনাল ল অপারেটিং ইন দি ফিল্ড। এর বাইরে আছে সেকুলার ল আছে। আমরা সবাই চাই, সংবিধানেও বলা আছে ইউসিসি আমাদের লক্ষ্য হতে পারে, কিন্তু ইউসিসি মানে ইউসিসি, এই মাল্টিপল সিভিল কোড করে তো কোনো লাভ নেই। উত্তরাখণ্ডের একটা, গোয়ায় একটা, পশ্চিমবঙ্গে একটা, আসামে একটা, আসলে গোটা দেশ জুড়ে নানা রকম সিভিল কোড হয়ে যাচ্ছে। এটা খুব ফান্ডামেন্টাল। এটা একটাই ইউনিফর্মিটি রেখে ওরা করবেন এরকম বিষয় কিন্তু নয়। 2 নম্বর যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওরা কি পরিবর্তন আনতে চাইছেন, সেটা যতক্ষণ পর্যন্ত জাস্টিস রঞ্জনা দেশাইয়ের রিপোর্ট আমরা পাবো ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারছি না। তৃতীয় আর একটা বিপজ্জনক দিক যেটা আছে, সেটা হচ্ছে এই যে হিন্দু পার্সোনাল লয়ে আমাদের বাংলা আসামের জন্য দায়ভাগা স্কুল, সেই ঘরানা থেকেই এই আইনগুলোর ভিত্তি। আর ভারতের অন্য রাজ্যগুলোয় যদি যান তাহলে দেখবেন ওখানে মিতাক্ষরা অর্ডার, সেটাই কিন্তু সেখানকার ঘরানার ভিত্তি। যার জন্য দেখবেন যে আমাদের এখানে রুল অফ ইনহেরিটেন্সে যদি আপনি যান, যে বাবা বেঁচে থাকাকালীন অবস্থায় সন্তান সম্পত্তির মালিকানা পান না, অর্থাৎ ইনহেরিটেন্স বাই বার্থ, এটা আমাদের এখানে কিন্তু দায়ভাগা স্কুলে কিন্তু নেই। মিতাক্ষরা স্কুলে কিন্তু আপনি ইনহেরিটেন্স বাই বার্থ মানে বাচ্চা জন্মাচ্ছে যখন, তখন থেকে আপনি কিন্তু ইনহেরিটেন্সের জায়গাটা পাচ্ছেন। এর বাইরে আরও অনেক পার্থক্য আছে এই স্কুলগুলির মধ্যে। সেটা যখন জাস্টিস রঞ্জনা দেশাইয়ের রিপোর্ট আমরা পাবো, যে কী ধরনের পরিবর্তন তারা করছেন, যিনি কাজ করেছেন অন্যান্য রাজ্যগুলিতে, তো সেইখানে আমরা কিন্তু বলতে পারবো যে তখন এটার কোন দিকে যাচ্ছে, কি সমালোচনা করা। আমার মনে হয় সাবস্টেন্স নিয়ে সমালোচনা করাটা বেটার হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা মনে হচ্ছে, ইটস নট ইউনিফর্ম সিভিল কোড, আলটিমেটলি মাল্টিপল সিভিল কোড। এই যে বিজেপির দাবি ছিল এক দেশ এক আইন, তাহলে এটার মাধ্যমে সেটা প্রকাশ? দেখুন, হয় না, ওটা সম্ভব হয় না। আমাদের দেশে যদি
ল অফ কোডিফিকেশন যদি আপনি দেখেন যেভাবে এগুলো ইংরেজ আমল থেকে হয়েছে, তার আগেকার প্র্যাকটিস ধরে ধরে অনেক স্টাডি করে তারপর তো এগুলো হয়েছে কোডিফিকেশন। যার পরবর্তী সময়ে স্বাধীনতাত্তর সময়ে হিন্দু কোড বিল নিয়ে যখন বিরাট বিতর্ক হয়েছিল, যখন এই আইনগুলো তৈরি হলো, কিংবা আপনি মুসলিম পার্সোনাল লয়ের অ্যাপ্লিকেশন নিয়ে দেখেছেন আপনি কত বিতর্ক হয়েছে, সেটা তালাকের প্রশ্নে বলুন, সম্পত্তির প্রশ্নে বলুন, এই সব মিলিয়ে যে বৈচিত্র্যগুলো আছে সেগুলোকে আপনাকে ভেবে নিয়েই তারপর আইনের প্রভিশনসগুলোকে তৈরি করতে হয়। ফলে লেটাস ওয়েট ফর দি সাবস্টেন্স পুরোটা পাওয়া যাক, তারপরে আমরা বলবো। উত্তরাখণ্ডে মামলা চলছে, আমরা জানি আসামের ক্ষেত্রে কি অবস্থা সেটা খোঁজ খবর নিচ্ছি, গোয়ার ক্ষেত্রে কি অবস্থা সেটারও খোঁজ খবর নেওয়া হবে এবং তারপর দেখা যাবে কিভাবে। এই যে বিজেপির নেতারা যেটা প্রচার করছে যে সংখ্যালঘুদের একটা অসুবিধা হয়ে যাবে, তাদের একাধিক বিবাহ বন্ধ করে দেবে, এই যে ঠিকই, সমস্ত আমি আবার বিষয়গুলো। বলছি একাধিক বিবাহ বন্ধ হয়ে যাবে, যেমন এটা যেমন সত্যি কথা, আনন্দ করার খুব একটা কিছু আছে কিনা আমি জানি না, কতজন একাধিক বিবাহ করেন, কেন বিবাহ করেন, তার যে নাম্বার সেটা যদি এসে যায় তাহলে আমরা বুঝতে পারবো। সেটার জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই জনসংখ্যার পুরোপুরি জনগণনার কাজটা পরিষ্কার করে করা, তাহলেই পরিষ্কার হয়ে যায়। কিন্তু সেটা যদি আমরা না পাই ততক্ষণ পর্যন্ত এই ধরনের ধারণা করে তো লাভ নেই। বিজেপি আরএসএস এই রকম কিছু ধারণা, ভ্রান্ত ধারণা, সেগুলো মানুষের মধ্যে গেঁথে দেয়। কিন্তু এই সব মুসলমান সন্ত্রাসবাদী এই ধরনের ধারণা আর কি। হ্যাঁ, মানে ভালো দিকে ওদের নজর থাকে না যখন ইস্যুটা সংখ্যালঘুদের হয়। কিন্তু যেটা মাথায় রাখার দরকার, ইউসিসি হলে কিন্তু আগামী দিনে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি নিয়ে কি বলবেন তারা, সেটা নিয়ে কি ভেবেছেন? হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি হোক বা অথবা দেবস্থানের নামে থাকা অসংখ্য কোটি 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 টাকার সম্পত্তি, সোনা দানা গহনা, সেটারই বা কী হবে? এবং এই প্রচারগুলো করে তো আলটিমেট সমাজে দুটো সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরি তাদের সেটাই লক্ষ্য আরএসএসের লক্ষ্য যদি পরিষ্কার থাকে, পরিষ্কার করে বোঝেন, তাহলে এটাই তারা চান করতে। আরও একটা বিষয় হলো গুন্ডা দমন যে বিধি, সেই বিধি নিয়েও সেই আইন নিয়েও নানা রকমের চর্চা চলছে। এটাতে কি সত্যি গণতান্ত্রিক অধিকার সাধারণ মানুষের খর্ব হতে প্রথমত চলেছে? গুন্ডা আইনটা মূলত পুরনো, মানে আমি কি বলবো, নতুন বোতলে পুরনো মদ। পুরনো মানে খুব পুরনো। 1923 সালে ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট ছিল। এইটা ইংরেজ সরকার করেছিলেন। কোন প্রেক্ষিতে? সেটা হচ্ছে অসহযোগ আন্দোলন 19, তারপর পূর্ণ স্বরাজের দাবি 21, 22, 23 স্বাধীনতা সংগ্রাম, তার আন্দোলনের জোয়ার। এই সময় দাঁড়িয়ে মূলত আন্দোলন থামানোর জন্য গুন্ডা অ্যাক্ট করেছিলেন, ক্যালকাটা গুন্ডা অ্যাক্ট। আমরা স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা দেখেছি প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্ট করে, মানে যেখানে প্রিভেন্টিভ ডিটেনশনের মাধ্যমে কোনো ব্যক্তিকে বিনা ট্রায়ালে আটকে রাখা, যে তিনি কোনো ঘটনা ঘটাতে পারেন, এই ধারণা থেকেই রাষ্ট্র তাকে কনফাইন করে রাখছেন, ডিটেন করে রাখছেন। আপনাদের মনে আছে স্বাধীনতার ঠিক পরবর্তী সময় 1950 সালে আমাদের দেশের প্রথম বিরোধী দল নেতা লোকসভার এবং তখনকার কমিউনিস্ট পার্টির নেতা, পরবর্তী সময়ে সিপিআইএম এর নেতা একে গোপালন, যার নামে আমাদের পার্টির দিল্লির অফিসও একে গোপালন বলেন। একে গোপালনের করা মামলায়, একে গোপালনের মামলা 1950 সালের প্রথম সাংবিধানিক বেঞ্চ সুপ্রিম কোর্টের এই প্রিভেন্টিভ ডিটেনশনের ইস্যুকে ডিল করেন। পরবর্তী সময়ে দেখা যায় এই প্রিভেন্টিভ ডিটেনশন, ফেয়ারনেস, প্রসিজিয়ার এস্টাবলিশড বাই ল, ডিউ প্রসেস অফ ল, গোপালনের মামলায় যেটা স্বীকৃতি পায়নি, সেটা 70-এর দশকে গিয়ে মানেকা গান্ধীর মামলাতে সেটা কিন্তু আলটিমেটলি স্বীকৃত হয় যে ডিউ প্রসেস থাকবে, কোনো মানুষকে এরকম অনন্তকাল ডিটেন করে রাখা যায় না। কিন্তু মেজর ফল্ট এই বিলটার মধ্যে আমি যা দেখেছি সেটা হচ্ছে অ্যাডভোকেটস রিপ্রেজেন্টেশন। একজন আসামির এই অধিকার আছে তার পছন্দ মতো আইনজীবীকে কনসাল্ট করার। এই রিপ্রেজেন্টেশনের ক্ষেত্রে এই বিল বেশ কিছুটা কঠিন
অবস্থার সৃষ্টি করতে পারে। আর প্রিভেন্টিভ ডিটেনশনের আইন, যেটা সুপ্রিম কোর্ট বারবার করে বলছেন যে ক্ষমতাটাকে কোথাও কেটে দেওয়া হয়নি, কিন্তু যেটা করা হয়েছে যে কেস টু কেস যদি দেখা যায় প্রিভেন্টিভ ডিটেনশনের অর্ডার খুব আরবিট্রারিলি হচ্ছে, খুব ভয়ঙ্করভাবে করা হচ্ছে, কারোর অধিকার খর্ব করার জন্য করা হচ্ছে, কেস টু কেস সুপ্রিম কোর্ট বহু ক্ষেত্রে এটা ইন্টারফেয়ার করেছেন এবং বিভিন্ন হাইকোর্টে ইন্টারফেয়ার করেছেন। এবং সেই 50-এর দশক 70-এর দশক এরই মধ্যে আমরা এমার্জেন্সি দেখেছি, এমার্জেন্সির সময় গণতান্ত্রিক অধিকারের খর্ব হওয়া দেখেছি, পোস্ট এমার্জেন্সি পিরিয়ড আমরা দেখেছি, এবং বিশেষত 2001 সালের পর থেকে যে বিষয়টি ঘটে গেছে সেটা হচ্ছে যে বহু আইন, বহু রাজ্যে এইরকম এই কলকাতার আইনের মতন, মানে আমাদের পশ্চিমবঙ্গের এখনকার এই যে আইনটা, এইরকম মেনটেন্যান্স অফ পাবলিক সেফটির নামে, পাবলিক সিকিউরিটির নামে এমন এমন আইন করা হচ্ছে যেখানে অনেক সময় প্রিভেন্টিভ ডিটেনশন রাখা হচ্ছে, কিন্তু কতটা আমাদের ভেতরের দেশের অভ্যন্তরের কোনো ঘটনার ক্ষেত্রে বা রাজনৈতিক প্রতিবাদের ক্ষেত্রে এই ধরনের প্রিভেন্টিভ ডিটেনশন কার্যকরী হবে গণতান্ত্রিক দেশে, সেটা নির্ভর করবে গণতান্ত্রিক দেশের সংবিধান কতটা অধিকার দিয়েছে তার উপরে। আর সেটা যদি আপনারা দেখেন তাহলে এটা পরিষ্কার যে সেই অধিকার নেই কোনো মানুষের জীবনের অধিকারকে খর্ব করা উইদাউট ডিউ প্রসেস অফ ল। আর ডিউ প্রসেস বলে 24 ঘন্টার মধ্যে একজন গ্রেপ্তার হওয়া মানুষকে আপনাকে নিয়ারেস্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যেতে হবে, যাতে তিনি বিচার প্রক্রিয়ার অংশ নিতে পারেন এবং তার যাতে প্রকৃত বিচার হয়। বিচার ছাড়া, ট্রায়াল ছাড়া কোনো মানুষকে দীর্ঘদিন ধরে আটকে রাখা, এমনকি চার্জশিট দিক আর না দিক সেটাও খর্ব করে দেওয়া, এটা অগণতান্ত্রিক শুধু নয়, অনেকেই মনে করেন, বা বেশ কয়েকজন গবেষকের গবেষণাও আমি দেখছিলাম, গবেষণাপত্র এই ধরনের আইনের ক্ষেত্রে, গুন্ডা দমন আইনের ক্ষেত্রে এটা রাউলাট আইনের সাথে আপনি একদম তুলনা করতে পারেন ইংরেজদের আমলে। এই যে পছন্দের আসামিরা তাদের পছন্দের আইনজীবী এখানে ব্যবহার করতে কি একেবারেই পারবেন, নাকি বিষয়টা একটু যদি খুলে বলেন? দেখুন, এটা তো একটা রেস্ট্রিকশন আনছেন, কিন্তু তার সঙ্গেও যেটা জরুরি, হু ইজ এ গুন্ডা। আমি মনে করলাম যে ওই ঋষিতা, আপনার নাম ঋষিতা, তো ঋষিতা গুন্ডা, আমি বললাম, এটা আমার পারসেপশনের উপর দাঁড়িয়ে বললাম। গুন্ডার ডেফিনেশনটা কিন্তু খুব ভেগ, আর আমাদের দেশে বললাম না, প্রেসিডেন্ট নজির এগুলো থাকে। 60-এর দশকে একটা মামলায় বিচারপতি গজেন্দ্র গটকারের একটা জাজমেন্ট, সেখানে একদম এই ক্ষেত্রে এই গুন্ডার ডেফিনেশন ভেগ হওয়ার জন্য সেই আইনটা কিন্তু অসাংবিধানিক হয়েছিল। ফলে আমরাও রেডি হয়ে গেছি, যেদিন এটা অ্যাসেন্ট হবে সেদিনই আমরা চ্যালেঞ্জ করবো। স্যার, আরও একটা বিষয়, আগের সরকারের বিরুদ্ধে বারংবার আপনারা আদালত অবমাননার মামলা করেছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমরা দেখলাম যে এবারে যখন 30শে জুন পর্যন্ত হকার উচ্ছেদের স্টে অর্ডার ছিল, পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না, এরকম একটা স্টে অর্ডার দেওয়া ছিল, কিন্তু তা সত্ত্বেও পার্ক সার্কাস স্টেশনে আমরা দেখলাম যে 30শে জুনের আগেই। বিচার ব্যবস্থা শ্রেণী নিরপেক্ষ নয়, বিচার ব্যবস্থা একটি শ্রেণীর প্রতিনিধিত্ব করেন। শ্রেণী বিভক্ত সমাজে, যেখানে রাষ্ট্র নির্দিষ্ট একটি শ্রেণী, শাসক শ্রেণী, এবং আমাদের এখানে শাসক শ্রেণী কারা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে, শাসক শ্রেণী কাদের কথায় চলেন সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। ফলে বিচার ব্যবস্থায় খুব শ্রেণী নিরপেক্ষ বিচার ব্যবস্থা, এখানে এসে গরিব মানুষ খুব বিচার পেয়ে যাবেন, এই ভাবনা করাটা ভুল। আমরা তাহলে দেখতে পেতাম যে সালমান খান ওই গাড়ি চাপা দিয়ে মেরে দিল লোককে, পরের দিনকে বম্বে হাইকোর্টে স্পেশাল বেঞ্চ বসে তাকে বেল দিয়ে দিল, আর হাজার হাজার অ্যাপিল পড়ে থাকে, সেখানে মানুষ জামিন পান না। সার্জিল ইমাম, উমর খালিদকে নিয়ে, তাদের জামিন নিয়ে কি কাণ্ড ঘটেছে আপনারা দেখতে পেয়েছেন। জাস্টিস চন্দ্রচূড়ের মনে থাকে A to Z, অর্ণব মনে থাকে, আর ওই কি নাম যেন Z দিয়ে নাম ছিল ছেলেটির, এই এদের কথা মনে থাকে, কিন্তু মাঝখানে অসংখ্য নাম তারা ভুলে যান। আমাদের বম্বের, আমাদের মনে আছে এখনো পর্যন্ত, ওই যে আপনার একদম যে ষড়যন্ত্র মামলা আমরা দেখেছিলাম ভীমা কোরেগাঁও ঘটনাকে কেন্দ্র করে,
এই ষড়যন্ত্র মামলায় কত মানুষ, এমনকি কলকাতার আইজারের প্রফেসর তাকে পর্যন্ত নোটিশ দিয়ে নিয়ে গেছে। কেন? তার কারণ ভয় দেখানো, ভয় দেখাও, জামিন দিও না, বেল ইজ দি রুল, জেল ইজ দি এক্সেপশন, এটাই নিয়ম ছিল। কিন্তু সাম্প্রতিক কালের আপনি যদি একটার পর একটা খবরকে দেখতে থাকেন, অবজার্ভ করতে থাকেন, এটা মনে হয় যে রুল বা এক্সেপশন এটা নির্ভর করে ঘটনাটার উপর, এবং বহু ক্ষেত্রেই দেখা যায় আসামির অন্যান্য পরিচয়গুলি সেখানে গুরুত্ব পেয়ে যাচ্ছে। এটা একটা আমাদের জুডিশিয়ারির একটা রিসেন্ট ট্রেন্ড। যখন গোটা রাষ্ট্র ব্যবস্থাটা একটা দক্ষিণপন্থী পথে হাঁটে, জুডিশিয়ারি যে খুব একটা অন্য পথে হাঁটবে না, এটাই স্বাভাবিক। জুডিশিয়ারির আবার ইন্ডিপেন্ডেন্স কি? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি মনে হয় যেখানে চন্দ্রচূড় চিফ জাস্টিস অবস্থায় গিয়ে তার বাড়িতে মোদি গিয়ে ঘণ্টা নাড়াচ্ছে, চিফ জাস্টিসও ঘণ্টা নাড়াচ্ছে চন্দ্রচূড়, আর মোদিও গিয়ে ঘণ্টা নাড়াচ্ছে, জায়গা নেশা করছে। ভালো, উনি জায়গা নেশা করতে পারেন, উনি অন্য কোনো উপাসনা করতে পারেন, কিন্তু হোয়াট ওয়াজ দ্য নেসেসিটি টু পুট দ্যাট ভিডিও, যে অফিসিয়াল হ্যান্ডেল অফ দি প্রাইম মিনিস্টার, যে ইয়েস আমার পেয়ে গেছি, আমার লোক। সেরকম সব জায়গাতেই দেখবেন কিছু কিছু আমার লোক বসে। তা আমরা এমার্জেন্সির সময় শুনেছিলাম কমিটেড জুডিশিয়ারি, আমি এখন বলছি কমিটেড এক্সটেন্ডেড এক্সিকিউটিভ বহু ক্ষেত্রে হয়ে যাচ্ছে। অনেক সময় দেখবেন, আপনি খেয়াল করে দেখবেন যে ধরুন এরকম ঘটনা ঘটে, কোনো একজন বিচারপতি হয়তো রাষ্ট্র যে মামলাগুলো চাইছে না, যে রাষ্ট্র হয়তো চাইছেন হকার উচ্ছেদ হোক, কোনো বিচারপতি হয়তো তাকে একটু আইনত সেটার একটা বিচার করতে চাইছেন, যার জন্য কিছুটা স্থগিতাদেশ দিচ্ছেন। হয়তো দেখা গেল পরক্ষণেই সেই বেঞ্চটা চেঞ্জ হয়ে গেল, অন্য বেঞ্চ চেঞ্জ হচ্ছে না, কিন্তু হয়তো ওটাই চেঞ্জ হলো। এখানে কি গরিব মানুষের স্বার্থ লুকিয়ে আছে? গরিব মানুষকে মারবার জন্য, বিজেপির ষড়যন্ত্র পূর্ণ করবার জন্য সেখানে তারা তাদের মতন মেকানিজম সাজিয়ে বহু ক্ষেত্রে জুডিশিয়ারিকেও ব্যবহার করে নিতে পারে, সম্ভাবনা আছে, তাহলে কি হয়তো করেওছে। আইনের শাসন তাহলে কি হলো প্রতিষ্ঠা এখানে বিজেপির হাতে আইনের শাসন, তারা তো বারবার বলছে। তাহলে আইনের শাসন আর রামরাজ্যের মধ্যে ফারাকটা কোথায় থাকবে? রামরাজ্য মানে কি, আইনের শাসন, there is a difference between these two. বলতে ভালো লাগে রামরাজ্য, কিন্তু একটা ভেগনেস খুব সুন্দর, ইউটোপিয়া সবাই চায়। এতদিন তো শাসকের আইন চলতো, এবারে বিজেপির প্রত্যেকটা নেতাই বলছে আইনের শাসন হবে, শাসকের আইন চলবে। আমি আবার বললাম, আইনের শাসন আর শাসকের আইন, এই বিতর্কের মধ্যে যাবার আগে প্রথম বুঝতে হবে কারা সরকার চালাচ্ছেন, কারা রাষ্ট্র চালাচ্ছেন, কাদের নিয়ন্ত্রণে সরকার চলছে, কাদের নিয়ন্ত্রণে রাষ্ট্র হচ্ছে। আপনার রাষ্ট্রের মেরুদণ্ডটা কোথায়, এই রাষ্ট্র চলবে কীভাবে? যে রাষ্ট্রে, আমি দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন, যেদিনকে ছিল 2004 সালে আপনার সুনামি হয়েছিল, যেদিনকে সুনামিতে ভারতের সমস্ত উপকূলবর্তী অঞ্চল বিধ্বস্ত, গরিব মানুষের ঘর ভেসে গেছে, জলময় হয়ে গেছে, মানুষ অসুস্থ হচ্ছেন, মানুষ উপকূলবর্তী অঞ্চলে যে মানুষ থাকেন সে মানুষ সেখান থেকে গিয়ে ক্যাম্পে থাকছেন। এই দিন শেয়ার মার্কেট একদম চচ্চর করে উপরে উঠেছে, কারণ হ্যাঁ ওই সময় দালালদের খুব আনন্দ, প্রচুর ফাটকা খেলবে মার্কেটে। এই যে উচ্ছেদ কেন হচ্ছে, প্রচুর কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশন হলে প্রচুর টাকা আসবে, টাকা এলে কাটমানি আসবে, কাটমানি হলে টাকা অনেকের আসবে, কাটমানি যদি নাও থাকে তাহলেও টাকা রোল করবে। গরিব মানুষ মরলো কিছু যায় আসে না, আরে আমার ছেলেটা বা মেয়েটার তো কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আমি যদি সরকারকে একটু প্লিজ করি। বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। মমতা ব্যানার্জির আমলে একরকম দেখেছেন, এখন হয়তো অন্যরকম কিছু হবে। সবাই যদি মেরুদণ্ডহীন হয়ে যান তাহলে ওই রকমই অবস্থা হয়। ওই জন্য বললাম, আগে ছিল হচ্ছে কমিটেড জুডিশিয়ারি, এখনকার জুডিশিয়ারি দেখে আমার মাঝে মধ্যে মনে হয় এক্সটেন্ডেড ভার্সন অফ দি এক্সিকিউটিভ।